আসসালামু আলাইকুম। আব্দুল মান্নান ভিয়া কলেজের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে হার্দিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ক্লাস শুরু করছি। আজকে বাংলা সম্মান দ্বিতীয় বর্ষের একটি ক্লাস করব। বিষয় কোড 221005, দুঃখিত, বিষয় কোড 221007, বাংলা নাটক 1। তোমরা নিশ্চয়ই অবগত আছো, ইতিমধ্যে তোমরা জানো তোমাদের 4টি নাটক এখানে পড়তে হবে। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত, দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিসর্জন, সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটক। তো আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিসর্জন নাটক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো, কাব্যনাট্য কাকে বলে? কাব্যনাট্য হিসেবে বিসর্জন নাটকের সার্থকতা বিচার করো। তোমরা জানো নাটক এক জিনিস, কবিতা আর এক জিনিস, এবং নাটক হচ্ছে দৃশ্যকাব্য। তো রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো নাটক লিখেছেন, তার মধ্যে বিসর্জন একটি উল্লেখযোগ্য শ্রেষ্ঠ নাটক। কেন শ্রেষ্ঠ সে আলোচনা আজকে আমরা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করবে আলোচনাটা এবং সেই অনুযায়ী পড়ার চেষ্টা করবে। সমগ্র রবীন্দ্র নাট্য সাহিত্যের মধ্যে বিসর্জন আখ্যানবস্তুর সুনিপুণ বিন্যাস, গঠন কৌশলে, ঘটনার দ্রুত প্রবাহে, নাটকীয় চমৎকারিত্বে, পাত্রপাত্রের অন্তরস্থিত ভাব ও বাইরের কর্মের সম্মিলিত দ্বন্দ্ব সংঘাতময় বেগবান রূপের প্রকাশে, মঞ্চাভিনয়ের উপযোগিতায় একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। নাটকটি বহুল পঠিত ও প্রশংসিত। রূপক সাংকেতিক গণ্ডির বাইরে যে সমস্ত নাটক আছে তাদের মধ্যে সব দিক দিয়েই বিসর্জন নিঃসন্দেহে শ্রেষ্ঠ। তদুপরি নাটকের যে সকল বৈশিষ্ট্য থাকলে নাটক নাটক হয়ে ওঠে, যেমন আরম্ভ, উৎকর্ষ, পরিণতি, অঙ্কে বিভাজন, মঞ্চকুশীলভ, সংলাপ, নাট্যিক দ্বন্দ্ব, গঠন কৌশল, সব মিলিয়ে বিসর্জন একটি সফল ও অভিনব নাটক। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো সাহিত্য রচনার একটি বিশেষ রূপশ্রেণী বা জেনার হলো নাটক। প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে। গ্রিক ভাষা থেকে আগত ড্রামা শব্দের অর্থ হলো অ্যাকশন, টোডো তথা কিছু করে দেখানো। বাংলা নাটক, নাট্য, নট, নটি প্রভৃতি শব্দ উদ্ভূত হয়েছে নট ধাতু থেকে, যার অর্থ নড়াচড়া করা বা কিছু করে দেখানো। অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্প কাঠামো গড়ে তোলে। আমরা দেখি নাটকের সংজ্ঞায় বলা হয়েছে, নাটক দৃশ্য ও শ্রব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানব জীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করে তোলে। আমরা দেখব অন্যান্য ঐক্য ছাড়াও ঘটনার ঐক্য, স্থানের ঐক্য এবং যে বৈশিষ্ট্যগুলো প্রথমে ভূমিকায় বলেছি সব মিলিয়ে বিসর্জন একটি পরিপূর্ণ নাটক। তবে তোমাদের সুবিধার জন্য জানাচ্ছি যে বিসর্জন কাব্য নাটকও বটে, যেটাকে আমরা প্রশ্নে কাব্যনাট্য বলেছি। এতক্ষণ আমরা নাটক কাকে বলে জেনেছি, এবার একটু জানি কবিতা কাকে বলে। অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাসকে কবিতা বলে। অর্থাৎ মানব মনের ভাবকল্পনা যখন অনুভূতি রঞ্জিত যথাবিহিত শব্দ সম্ভারে বাস্তব সুষমা মণ্ডিত চিত্রাত্মক ও ছন্দময় রূপ লাভ করে, তখনই তার নাম কবিতা। প্রিয় শিক্ষার্থী, কবিতাকে আমরা পদ্যও বলে থাকি, কাব্যও বলে থাকি। সাধারণত
কবিতার বইয়ের নাম আমরা কাব্য বলি, কিন্তু সেই হিসাবে কবিতার আরেক নাম কাব্য, এই জন্যে নাট্যকাব্য শব্দটি এসেছে। কাব্যনাট্যের আকার ও গঠন নাটকের হলেও এর অন্তর গীতিকাব্যের। পাত্রপাত্রী সংলাপের মধ্য দিয়ে একটি বিশিষ্ট কবি মনেরই বিচিত্রভাবের উচ্চারণ ঘটে। তোমরা জানো, তোমাদের বলছি যে গীতিকাব্যটা মূলত হচ্ছে একজন কবির ব্যক্তিগত সুখ দুঃখ আনন্দ বেদনার বহিঃপ্রকাশ। তো কাব্যনাট্যের সমস্ত প্রকাশটি কবির ভাব কল্পনার বহু বর্ণচ্ছটায় উজ্জ্বল হয়ে একটি সংহত একক মূর্তি ধারণ করে বহু সুরের আলাপন মিলে একটা ঐকতান সৃষ্টি হয়। নাটকের কথাবস্তু একটি অন্তর্মুখী বিশ্লেষণাত্মক কবিমনের ছায়া আচ্ছন্ন হয়ে থাকে। কাব্যনাটক রচনার ক্ষেত্রে কবি সঙ্গীতের প্রতি একটা টান থাকে। কাল্পনিক আখ্যায়িকা অবলম্বন করে নাটকের আকারে মূলত কাব্য রচনা করেন। এক্ষেত্রে পাত্রপাত্রীর মনের বিভিন্নমুখী বিচিত্র ভাব অবলম্বন করে লিরিক উচ্ছ্বাসের প্লাবন চলে। কাব্যনাট্যে ঘটনার সমাবেশ, দ্রুত আবর্তন ও সমগ্র পরিণতির উপর নাট্যকারের কোনো লক্ষ্য থাকে না। কাহিনীটির কাঠামো নাট্যকারের মনে থাকে মাত্র, তারপর পাত্রপাত্রীর মুখ দিয়ে ভাবটি প্রকাশ করেন। বিসর্জন নাটকের দিকে দৃষ্টি দিলে দেখা যাবে নাটকটির মূল দ্বন্দ্ব হচ্ছে ধর্মের অর্থহীন অন্ধসংস্কার ও চিরাচরিত যুক্তিহীন প্রথার সাথে নিত্য সত্য মানব ধর্ম বা হৃদয় ধর্মের সংঘাত। নাটকের শুরু হয়েছে নিঃসন্তান রানী গুণবতীর সন্তান কামনার দ্বারা একটি ক্ষুদ্র প্রাণকে বুকে চেপে ধরবার আকাঙ্ক্ষায়। এই আরম্ভের মধ্যে নাটকের মূল দ্বন্দ্বের এক পক্ষের যৌক্তিকতার অসারত্ব কৌশলে সন্নিবিষ্ট করা হয়েছে। রানী একটি প্রাণের জন্য শত প্রাণ বিনষ্ট করতে চায়। প্রাণের প্রতি স্নেহ প্রেম মানব ধর্মের হৃদয় ধর্ম, কিন্তু অন্ধ সংস্কার বোধ তাকে রুদ্ধ করেছে বা তার মমতাকে রুদ্ধ করেছে। অপর্ণার ছাক শিশু ধরে এনে বলি দেওয়ায় অপর্ণা রাজার কাছে নালিশ করেছে। এখানে দুটি নারী চরিত্র, একজন রানী আর একজন হচ্ছেন অপর্ণা। অপর্ণার ছাক শিশু বলি নাটকের বিরোধের বীজ। এই বীজ অঙ্কুরিত হলো রাজার মনে এবং বলি নিষেধের মাধ্যমে তা পল্লবিত হলো। এই ভাবের বীজ জয় সিংহের প্রশান্ত নিস্তরঙ্গ মনে তরঙ্গ তুলেছে, ঢেউ তুলেছে। প্রথাধর্ম সত্য না মানব ধর্ম সত্য, রঘুপতি না অপর্ণা, এই দুই বিপরীতমুখী সত্যের সমন্বয় হলো জয় সিংহের আত্মবিসর্জনের মধ্য দিয়ে। অপর্ণার দ্বারা রূপিত বীজেরই পরিণামস্বরূপ রঘুপতির মধ্যে রাজার বিরুদ্ধে বিরোধ ঘনীভূত হয়ে ওঠে। যে ভাবসত্য রানী গুণবতীর অজ্ঞাতসারে তার মনের মধ্যে বিকশিত হয়, তার পূর্ণ প্রকাশ ঘটে অপর্ণার মধ্যে। সেই প্রাণের প্রতি ভালোবাসাই নাটকের বিরোধের মূল হেতু। রাজা জয়সিংহকে জিজ্ঞাসা করলে জয়সিংহ বলল বিশ্বমাতা তাকে গ্রহণ করেছেন। সে প্রসঙ্গে অপর্ণা বলছেন, কে তোমার বিশ্বমাতা, মোর শিশু চিনিবে না তারে, মাহারা শাবক জানে না সে আপন মায়েরে, আমি তার মাতা, মা তাহারে নিয়েছেন, মিছে কথা রাক্ষসী নিয়েছে তারে। অপর্ণার ছাক শিশুর বলি নাটকের বিরোধের বীজ। এই বীজ অঙ্কুরিত হয়েছে রাজার মনে। এ দান কি নেবেন জননী প্রসন্ন দক্ষিণ হস্তে। রাজা কি স্বপ্ন হতে জাগরণ করেছেন এই অপর্ণা। এতদিন স্বপ্নে চিনু আজ জাগরণ, বালিকার মূর্তি ধরে স্বয়ং জননী মোরে, বলে গিয়েছেন জীব রক্ত সহে না তাহা। প্রাণীর মূল্য কত গভীর একদল সে কথা বুঝেছে, অন্য দল বুঝেনি। বিরোধ সেখানে, উভয় পক্ষের বিরোধ উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। রঘুপতির
রঘুপতি রাজার আদেশকে ধর্মে হস্তক্ষেপ জ্ঞান করে এবং ধর্মরক্ষার ভার ব্রাহ্মণের উপর অর্পিত বলে মনে করে। রাজার আদেশে রানীর পূজাবলী মন্দির হতে ফিরে এলে ব্রাহ্মণের তেজ, গর্ব, দম্ভের প্রতিমূর্তি রঘুপতির কাছে এক প্রচণ্ড আঘাত হিসেবে বাজে। শুরু হয় গোপন পথে রাজহত্যার ষড়যন্ত্র। রাজ্যের লোভ দেখিয়ে নক্ষত্র রায়কে, রাজার ভাই নক্ষত্র রায়কে দিয়ে ভাতৃহত্যার চেষ্টা, গুরুতে বিশ্বাসী জয়সিংহকে দিয়ে রাজাকে হত্যার চেষ্টা, প্রতিমার পিছনে বসে রাজরক্ত চাই বলে দেবীর নামে চালিয়ে দেয়। জয়সিংহ রাজহত্যায় উদ্যত হয়েও বিফল হলো। তবে সে প্রতিজ্ঞা করে শ্রাবণের শেষ রাতে রাজরক্ত এনে দেবে। শেষ পর্যন্ত গুরুকে তুষ্ট করতে জয়সিংহ আত্মহননের পথ বেছে নেয়। জয়সিংহের আত্মবিসর্জনের প্রচণ্ড আঘাতে রঘুপতির সমস্ত বিরুদ্ধতা ধূলিসাৎ হয়। পাষাণ প্রতিমাকে পিশাচী, মহারাক্ষসী বলে গালি দেয়, নদীতে নিক্ষেপ করে মন্দির ছেড়ে অপর্ণার হাত ধরে চলে যায়। সন্তান প্রত্যাশী রানী গুণবতী স্বামীর মানবতাকে সন্তান প্রাপ্তির প্রতিবন্ধকতা জ্ঞান করে স্বামীকে ছেড়ে রঘুপতির দলভুক্ত হয়। অতঃপর রানীও তার স্বামীর কাছে ফিরে আসে। বিসর্জন নাটক আগাগোড়ায় নাটকীয় অবয়বে একটি নিটোল কবিতা। নাটকের বিষয় মাত্র একটি, তা হচ্ছে সন্তানের প্রতি মায়ের প্রীতি, স্নেহ তথা মাতৃত্ব। গুণবতীর মাতৃত্ব স্বাভাবিক ও সাধারণ, কিন্তু তার উপায়টি অমানবিক। একটি সন্তান দেবীর কাছে প্রার্থনা করে তার পা দুটি জীবনের রক্তে ধুয়ে দেওয়া। এখানে অপর্ণার মাতৃত্বের সাথে গুণবতীর মাতৃত্ব উল্টো স্রোতে প্রবাহিত, যার সূত্র ধরে প্রথাধর্ম মানবধর্মের সংঘাত উচ্চকিত। আর কবিতার মতো একটি বিষয়ই নাটকের উপজীব্য। আমরা নাটকে দেখব, এক জায়গায় জয়সিংহ বলছেন, তোমার মন্দিরে কি নূতন সঙ্গীত ধ্বনিয়া উঠিল আজি হে গিরি নন্দিনী, করুণা কাতর কণ্ঠস্বরে ভক্ত হৃদি অপরূপ বেদনায় উঠিল বেকুলি। কবির যেমন সুন্দরের দিকে দৃষ্টি, এখানে নাট্যকারের দৃষ্টিও শিব সুন্দর ও মানবতা। অপর্ণা এই নাটকে কবিতার মতো একটি বিমূর্ত চরিত্র, যে দ্বন্দ্বের মূল হোতা। তদুপরি জয়সিংহ যদিও দ্বন্দ্বসংঘাতময় চরিত্র, কিন্তু তার আত্মহননের সিদ্ধান্ত কবিরই মনোজগতের আড়ালে ছিল। ফলে নাটকের কথাবস্তু যেমন অন্তর্মুখী বিশ্লেষণ, যা চৈতন্যের দ্বারা সূচিত, তেমনি জয়সিংহের সিদ্ধান্ত বিমূর্ত। জয়সিংহের সংকল্প, যাব তাই যাব, ছেড়ে চলে যাব, হায় রে অপর্ণা তাই যেতে হবে, তবু যে রাজত্বে আজন্ম করেছি বাস, পরিশোধ করে দিয়ে তার রাজকর তবে যেতে পাবো। ইহার পরেই জয়সিংহের, এই ঘটনার পরে জয়সিংহের আত্মবিসর্জন। কবি সুনিপুণভাবে জয়সিংহের চিত্তের দ্বন্দ্বটি ধীরে ধীরে উদ্ঘাটন করে অবশ্যম্ভাবী পরিণামের দিকে নিয়ে গিয়েছেন। বিসর্জন নাটকের সংলাপ অধিকাংশ ক্ষেত্রে কবিত্বময় উচ্ছ্বাস, কোনো কোনো স্থানে কথ্য ভাষার সাথে মিশ্রিত, মূল কথাবস্তুর সাথে ক্ষুদ্র আখ্যান অংশ নাটকে বিশেষভাবে জড়িত হয়েছে। আদর্শ মানবতার সাথে প্রথাধর্ম সংঘাতী নাটকের প্রতিপাদ্য বিষয়। তবে বাস্তবের একটি কঙ্কালকে পেছনে রেখে বাস্তব আদর্শের একটা সমন্বয় চেষ্টা করা হয়েছে। অপর্ণার মনোবেদনার ঢেউ এসে যখন জয়সিংহের হৃদয়ে চেতনা আঘাত করে, তোমার হৃদয়ে ব্যথা আমার হৃদয়ে এসে পেয়েছে চিরজীবন, এই ব্যথার রাখি দুটি হৃদয়ের মধ্যে অদৃশ্য বন্ধন বেঁধে দেয়। জয়সিংহ বুঝিল, শুধু ধরা দেও তুমি মানবের মাঝে, মন্দিরের মাঝে নয়। অপর্ণা ব্রাহ্মণকে, রঘুপতিকে অভিশাপ দেয় যে ভাষায়, ভাষাটিও সুন্দর। নিষ্ঠুর ব্রাহ্মণ ধিক, থাক ব্রাহ্মণত্বে তব, আমি ক্ষুদ্র নারী অভিশাপ দিয়ে গেনু তোরে, এ বন্ধনে জয়সিংহে পারিবি না বাঁধিয়া রাখিতে। নাটকের অধিকাংশ সংলাপ কবিতায়। তদুপরি নাটকের ক্ষেত্র বিশেষে বেশ কিছু সঙ্গীতের অবতারণা করা হয়েছে,
যেমন দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় দৃশ্য অপর্ণার গান, তৃতীয় দৃশ্যে জয়সিংহের কণ্ঠে গীত, সঙ্গীতের মধ্য দিয়ে তাদের গভীর মানুষ প্রত্যয় ব্যক্ত করেছে। পরিশেষে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকটি নাটকীয় হয়েও ভাব প্রকাশের উৎকৃষ্ট বাহন হয়েছে। পাত্রপাত্রীর সুখ দুঃখ, কামনা, ভাবনা, আকাঙ্ক্ষা, তাদের মনের নিগূঢ় পরিচয় লিরিক কাব্যের অন্তর্মুখী আবেগ অনবদ্য রূপদান করেছে। বিসর্জনের বহিরঙ্গ, নাটকের অন্তরঙ্গ, গীতিকবিতার রসধারা উজ্জ্বল, অব্যর্থ সুললিত শব্দ যোজনায়, কবিতায় নিপুণ অলঙ্কার প্রয়োগে, ভাবকল্পনার সাবলীল ও উচ্চারিত প্রবাহে ব্যঞ্জনের শক্তি চরম উৎকর্ষে শ্রেষ্ঠ কাব্যনাট্য হিসেবে সফল ও সার্থক। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ কাব্যনাট্য কাকে বলে, কাব্যনাট্য হিসেবে বিসর্জন নাটকের সার্থকতা আলোচনা করেছি। আমি বারবারই বলি ক্লাসে যে তোমরা পড়াশোনা করবে। পড়াশোনা না করলে তোমাদের সমস্যাগুলো ধরতে পারবে না, কোন বিষয়টা তোমরা বুঝতে পারো না সেটাও তোমরা আমাদেরকে বলতে পারবে না। তো আমি তোমাদেরকে আহ্বান করব, তোমরা পড়ালেখা করো, নিয়মিত রুটিন করে পড়াশোনা করো, তাহলে তোমরা সমস্যাগুলো ধরতে পারবে এবং সেই অনুযায়ী আমাদেরকে জানাও, আমরা পরবর্তী ক্লাসগুলো সেভাবে করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।